নমস্কার, কলকাতা দূরদর্শনের কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি এমন একজন মানুষ, হয়তো কয়েক বছর তিনি খবরে নেই, কিন্তু তার নাম বললেই আপনারা সবাই এক ডাকে তাকে চিনবেন। আজ থেকে ৪২ বছর আগে ১৯৮০-তে তিনি প্রথম ফিচার ফিল্ম করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সেই ছবির নাম ময়না তদন্ত। তারপরে উনি চোখ, দেবশিশুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি তৈরি করেছেন এবং ৬টি জাতীয় পুরস্কার পেয়েছেন এবং ফ্রান্স, বার্লিন, লোকার্নো সহ ৬টি আন্তর্জাতিক বিদেশি ফেস্টিভ্যালে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। বলাই বাহুল্য, এখন এই এতগুলো ছবির নাম বলার পরে আমাদের চিনতে অসুবিধা নেই, তিনি উৎপলেন্দু চক্রবর্তী। নমস্কার। উৎপলেন্দু, আপনাকে কথায় কথায় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। যদিও আমি বললাম যে ১৯৮০-তে আপনার প্রথম ফিচার ফিল্ম, কিন্তু আপনি ছবি তৈরি শুরু করেছিলেন তথ্যচিত্র দিয়ে, ডকুমেন্টারি ছবি, এবং সেটা সম্ভবত ১৯৭৭ সালে মুক্তি চাই। যখন আর কি ওই যুক্তফ্রন্ট সরকার আসে আর কি, জয়প্রকাশ নারায়ণকে নিয়ে জরুরি ব্যবস্থার পরে খুব হইচই শুরু হলো, তখন ওই নানা রাজনৈতিক দলেরই সে যেই করুক, মানে কংগ্রেসের বিরোধী যারা ছিল তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাই নিয়ে আন্দোলন। সেই আন্দোলনে বিশিষ্ট লোকেরা, শিল্পী, অভিনেতা, সাহিত্যিক সবাই জড়ো হয়েছিলেন। ফলে তখন দেখলাম যে আমার এক বন্ধু কিছু যারা তখন নকশাল আন্দোলন করেছে, মারা গেছে পুলিশের ঘুরে, সেই ছবি তার কাছে আছে। আমি দেখলাম এর ভিত্তিতে একটা ছবি করলে তো ভালো হয়। তা সেই সময় ওই ছবিটা পাওয়ার পরে ওই বন্ধুর কাছে একটা 16 ক্যামেরা ছিল। ক্যামেরাটা ভালো ছিল না, তো যেই র্যালির কথা শুনলাম যে নির্মলেন্দু চৌধুরী, সৌমিত্র চ্যাটার্জি, এরা সবাই আসছে, অনুপ কুমার, নীলিমা দাস, অমুক তমুক আসছে, ক্যামেরা নিয়ে আমরা বেরিয়ে গেলাম, গিয়ে ছবিটা তুললাম। তখন কিছু কিছু স্পেসিফিক লোককে আমরা বাঁচলাম যারা নকশাল আন্দোলনকে নিয়ে তাদের ভাবনা চিন্তায়, তাদের সৃষ্টিতে প্রকাশ করছেন। যেমন ফ্রন্টিয়ার পত্রিকার এডিটর সমর সেন, যেমন আমাদের মৃণাল সেনের কলকাতা ৭১-এ, এই ধরনের কিছু চেহারা আমরা দেখেছি। আবার ধরুন সত্যযুগে বেশ কিছু এই ধরনের রিপোর্ট প্রকাশ পেত। উত্তরবঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রায় কাছাকাছি সময়ে আপনি এবং গৌতম ঘোষ হাঙ্গরি অটম করেছে। হ্যাঁ, হাঙ্গরি অটম করলেন গৌতম ঘোষ, এবং ওদের একটা গ্রুপ ছিল, গৌতম, অপর্ণা সেন, রাজা মিত্র। আমি একটা যে প্রশ্নটা আসতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন যে বসন্তের বজ্রনীর ঘোষ, মানে এই যে নকশাল আন্দোলন তো প্রভাবিত করলো, তো আপনি এমন একটা ছবি করছেন যেটা অত্যন্ত পলিটিক্যাল ছবি, মুক্তি চাই, সেটা অত্যন্ত সমাজের সর্বস্তরের মানুষকে সেই সময় ভাবিয়েছে। কিন্তু আপনার শুরুটাকে আপনি কি নকশাল আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন? ছাত্র জীবনে আমি যখন MA পড়তাম, তখন আমি এই আন্দোলনে আমাদের বিশেষ বিশেষ মেধাবী ছাত্রদেরকে পার্টিসিপেট করতে দেখেছিলাম। তারপরে ওদের কাছ থেকে শুনে শুনে আমার মনে হলো যে সত্যিই তো এইভাবে জীবন কাটিয়ে লাভ কি, কাজের মধ্যে দুই, খাই আর শুই, কিছুই করছি না, মানুষের জন্য তো কিছু করতে হবে। এবং সত্যি কথা বলতে কি, বাম চিন্তাধারার দিকে একটু আমি ঘেঁষা ছিলাম। তার কারণ একটা বড় আপনাকে বলছি, যে আমাদের বাড়িতে সেই আনডিভাইডেড কমিউনিস্ট পার্টির সমস্ত লোকেরা, গায়ক, শিল্পী, সাহিত্যিকেরা যাতায়াত করতেন। কেন? আমার মামার নাম ছিল স্বর্ণকমল ভট্টাচার্য। উনি ছিলেন, যখন সত্যনারায়ণ
সত্যেন্দ্রনাথ মজুমদার আনন্দবাজার থেকে এসে বেরিয়ে এসে অরণি পত্রিকা বার করলেন, তখন স্বর্ণকমল ভট্টাচার্য এবং ওর কবি অরুণ মিত্র এরা সহ সম্পাদক ছিলেন। উনি কথা প্রসঙ্গে একটা রম্য রচনা লিখতেন, তাতে সমস্ত কমিউনিস্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে লিখতেন। ওই অরণি পত্রিকায় প্রথম নবান্ন প্রকাশিত হয়, ওই অরণি পত্রিকায় প্রথম সুকান্ত কবিতা পত্রিকা হয়। একটা কথা বলি যে আপনি নকশাল আন্দোলনে যুক্ত হলেন এবং ছবি তৈরির আগে না, আমি যেটা আপনাকে বলতে চাইছি, এই বামপন্থী ধারাটা যে সেটা আমাদের বাড়িতে পারিবারিকভাবে প্রবহমান আর কি। কিন্তু আমার বাবা ছাড়া, আমার বাবা ছিলেন কংগ্রেসপন্থী। আচ্ছা, বিধান রায়, নেহেরু বলতে না সে হোক, কিন্তু একটা আদর্শ, রাজনৈতিক আদর্শ ছিল আপনার যার পরিবারে। ফলে আমাদের মধ্যে না, আমাদের ভাই বোনদের মধ্যে এমন একজন কাউকে আমরা খুঁজে পাইনি যে পড়াশোনা একেবারে গন্ডগোলে করে ফেলছে কিংবা গান গাইতে পারে না, লিখতে পারে না। আপনার এক দাদা গান গাইতেন জানি, এবং আপনার আরেক দাদা যিনি খুব ভালো প্রাবন্ধিক এবং অধ্যাপক ছিলেন, দীপেন্দু চক্রবর্তী। সম্প্রতি ও চলে গেছে করোনাতে। ও প্রথমে স্টেশনে মিউজিক ক্রিটিক ছিল, তারপরে উনি বিভিন্ন কাগজেই লিখেছেন। না, কিন্তু আমি একটা কথা জানতে চাইছি, এই যে আপনার মামার কথা বললেন স্বর্ণকমল ভট্টাচার্য, তো আপনি যখন নকশাল আন্দোলন করলেন এবং তারপরে কিন্তু আপনি চলচ্চিত্রে আসার আগে লেখালেখি শুরু করলেন এবং আপনি নাম নিলেন স্বর্ণ মিত্র। ওই নামটা ওই মামার নাম থেকে স্বর্ণ করলেন। আমি আপনাকে শুধু একটা কথা বলি, আমরা দুটো পার্টি জানতাম ছেলেবেলা থেকে, সত্যি কথা বলতে কি, এখনকার পরিস্থিতি নয়, কংগ্রেস আর কমিউনিস্ট। কংগ্রেস পার্টি যখন ভাগ হয়ে গেল তখন আমাদের মাথা একটু জটিলতা আসতে থাকলো, চীন যুদ্ধের সময় থেকে। সেই সময় আমার মামা, সবাই বলে ঋত্বিক ঘটক তো বঙ্গভঙ্গ নিয়ে প্রথম গল্প ছবি করেছেন, কিন্তু তা নয়, ঐতিহাসিক দিক থেকে তা একটু ভুল করেন। আমার মামা একটি গল্প লেখেন ছিন্নমূল, সেইটার পরিচালক ছিলেন তৃণমূল কমিউনিস্ট নিমাই ঘোষ। ওই ছিন্নমূলের স্ক্রিপ্টও কিন্তু লিখেছিলেন মামা স্বর্ণকমল ভট্টাচার্য। ওই ছবিতে অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য ঋত্বিকরা মামার কাছে প্রায়ই আসতেন। আমরা শিবপুরে থাকতাম, আর মামা বাড়িতে বিজন ভট্টাচার্য প্রায়ই আসতেন, এসেই গান করতেন, আমরা গোষ্ঠ মামা বলে রাখতাম। এই প্রভাবগুলো জর্জদার প্রভাব, জর্জের কাছে গান শিখবো, জর্জের গান শুনবো। এই যে সিনেমার লেখালেখি করছিলেন, হ্যাঁ ঠিক আছে, লেখালেখি করছিলেন, আমি প্রথমে শুনুন গল্প লিখতে শুরু করি। সত্যি কথা বলতে কি, আমাকে যখন এদের নেতৃত্ব আমাকে গ্রামে পাঠালো, গ্রামে গিয়ে আস্তে আস্তে এই রাজনীতি প্রসার করতে গিয়ে দেখলাম যে সেখানে যে কী পরিমাণ ধর্মীয় কুসংস্কার, সেটা উৎপাদন না করলে, সেটা সরিয়ে না দিলে আমরা কিন্তু মানুষের সচেতনতা, রাজনৈতিক সচেতনতা কোনোদিন আনতে পারবো না। মানে কুসংস্কার রাজনৈতিক বোধকে আচ্ছন্ন করে রাখছে। এক, দুই হচ্ছে ওরা ওদের নীতি থেকেও ভ্রষ্ট হলো। এক, যারা বলছিল পার্লামেন্ট শুয়োরের খোয়ার, তারা কিন্তু পার্লামেন্টেই চলে এলো, অর্থাৎ গ্রাম দিয়ে শহর ঘেরার পরিবর্তে শহর দিয়ে গ্রাম ঘুরতে শুরু করলো। আর একটা জিনিস আপনি জোর গলায় বলছি, কোনো কনস্টেবলের গলা কেটে বিপ্লব করা যায় না। মানে আপনি কি সেই কারণে রাজনীতি থেকে সরে এলেন? আস্তে আস্তে সরে এলাম, সরে এসে সেগুলো নিয়ে আমি প্রশ্ন তুলতে শুরু করলাম। যেমন এমন অনেক গল্প লিখেছি, যেমন প্রসব গল্পটার মধ্যে কিন্তু রাজনৈতিক চেতনা আছে। না, আপনার যে গ্রামে চলো যে লেখাটা তো খুব জনপ্রিয় হয়েছিল বইটা, তো সেটা কি এই রাজনৈতিক মোহ থেকে বেরিয়ে এসে লেখা? না, আমি আমার গল্পে কিন্তু আমি উপন্যাসে লিখতে চাইছি যে আন্দোলনটা এগোচ্ছে। আচ্ছা, কখনো হতাশা বা বিষাদ, ফ্রাস্ট্রেশন, যে এটা বলে ছেলেরা বসে গেল, অ্যান্টিপার্টি কাজ হচ্ছে, তা নয়। আমি যেটা বলছি যে আপনি যে রাজনীতি থেকে চলে এলেন লেখালেখিতে, এবার লেখালেখি থেকে আপনি চলচ্চিত্র নির্মাণে মানে এলেন, সেটা আপনাকে কিভাবে আপনি ইন্সপায়ার্ড হলেন? প্রথম মুক্তি আন্দোলনের ব্যাপারটা, এটা আমার ধারণা হয়েছিল যে আমরা তো শিশির ভাদুরীকে দেখিনি, আমরা সৌম্য মিত্রের অভিনয় শেষ একটা দেখেছি, তারপরে আর তার আগে তো দেখার প্রশ্নই নেই। কিন্তু এইসব আন্দোলনগুলোকে একটু আর্কাইভ করে রাখলে, যেমন যেসব নকশালদের মেরেছে সেগুলো সাজিয়ে আমায় করতে হয়েছে, ছুটছে, পুলিশ মারছে, বাড়ি যাও, এটা যদি আর্কাইভে তুলে রাখি তাহলে কীরকম হয়। আপনি মুক্তি চাই করলেন, ঠিক আছে, কিন্তু এইবার ধরুন আপনি ফিচার ফিল্মে এলেন। না, এইবার মুক্তি চাই আমার আশা ছিল, তখন বামফ্রন্ট এসছে, বুদ্ধদেব বাবু তখন সাংস্কৃতিক পন্থী, উনি ছবিটা দেখলেন, উনি মতবিরোধ করলেন, ছবিটা কিনলেন না। ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি ঠিক, উনি বললেন এখানে 2-3টে ক্যারেক্টার আছে, আমি যেহেতু একটা পার্টি করি
সেই নীতি থেকে ছবিটা কিনতে পারছি না, ফলে আমি খুব হতাশায় পড়ে গেলাম, অনেক টাকা ধার দেনা হয়ে গেছে। কিন্তু উনি আমাকে আবার পরে আমাকে যেটা বললেন যে আপনি ফিল্মের ল্যাঙ্গুয়েজ চেনেন, ময়নাতদন্ত যে করেছি সেটা কিন্তু ওই লেফট গভর্নমেন্টের সাবসিডি দিয়ে। তার মানে একদিকে মুক্তি চাই মানে আটকে যাচ্ছে, অন্যদিকে আপনি মানে ফিল্ম মেকার হিসেবে মুক্তির পথও পেয়ে যাচ্ছেন একই সঙ্গে। আটকে যাইনি, আমি বিভিন্ন জায়গায় আমি বলছি মুক্তির পথও পেলেন, যে নতুন ফিচার ফিল্ম করবার মুক্তির একটা প্রসেস আপনাকে বলছি, আপনাকে লোকের কাছে যেতে হবে। আমি ছবি নিয়ে ফরাস করে দিতাম, ছবিটা দেখাতাম, লোকে ছবি দেখতো, আর যার যেরকম ইচ্ছে দিত সেইটা দিয়ে দেনা শোধ করতে শুরু। মানে নিজেই ছবি নিয়ে মানুষের কাছে পৌঁছানো, এটা কিন্তু মানে খুব একটা আন্দোলনের একটা সূচনা বলা যেতে পারে। যে প্রজেকশনের যে ভাড়া, সে টাকা কোথায়? নিশ্চয়ই নিশ্চয়ই। না আমি বলছি এটা একটা পথ তো, যে মানুষের কাছে ধরুন লিটল ম্যাগাজিন আন্দোলন যেমন হয়েছে, ঠিক সেইভাবেই আপনি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইলেন। পরে অবশ্য এটা ওই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, ওরা কিনে নেওয়ায়, আর তখন আমার বাবা বেড রিডিং মরো, ওই টাকাটা আমি পিতৃ সেবায় লাগাতে পেরেছি। খুব ভালো। আমরা ফিরছি উৎপলেন্দু, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আছি আমরা। ছোট্ট একটা বিরতির পরে আবার উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে কথায় কথায় অনুষ্ঠানে ফিরছি। বিরতির পর আমরা আবার কথায় কথায় অনুষ্ঠানে ফিরলাম। আমাদের সঙ্গে আছেন উৎপলেন্দু চক্রবর্তী। উৎপলেন্দুদা, যে আমরা ওই ময়নাতদন্ত শুরুর যে ইন্সপিরেশন আপনি পেলেন সেটাতে আমরা এলাম, এবং ময়নাতদন্ত তখন আপনার বোধহয় 32 বছর বয়স। হ্যাঁ, তো আপনার প্রথম ছবি এবং প্রথম ছবিতেই আপনি জাতীয় পুরস্কার পেলেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে সেই সময় ডাইরেক্টর অফ ফেস্টিভ্যালস একটা নতুন পুরস্কার প্রবেশ করালেন, সেটা প্রবর্তন করলেন, সেটা হচ্ছে ডিরেক্টরস বেস্ট ফার্স্ট ফিচার ফিল্ম, মানে ডেবিউট্যান্ট পরিচালকের প্রথম ছবি। এবং সেই পুরস্কারটাই আমি পাই। পরবর্তীকালে বেশ থ্রিল্ড হয়েছিলাম যে WBCS পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। WBCS যারা হচ্ছে তাদের বলতে হয়েছে যে প্রথম ছবি করে শ্রেষ্ঠ ছবির পুরস্কার কে পেয়েছেন। তার মানে আপনি WBCS প্রশ্নপত্রেও চলে গেলেন আর কি। তারপর আমি ইন্সপায়ার্ড হয়ে চোখ ছবিটার কথা বুদ্ধবাবুকে বললাম। ময়নাতদন্ত সাকসেসটা থেকে ময়নাতদন্ত প্যারিস ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেল। ময়নাতদন্ত রাজ্য সরকারের সহায়তায় তৈরি, আর্থিক সহায়তা, সাবসিডি। হ্যাঁ, সাবসিডি শুধু আমাকে না, অনেককে দিয়েছে। হ্যাঁ, তখন তো অনেক ছবি হতো। তারপরে ময়নাতদন্তে আমার সমস্ত গ্রুপ থিয়েটারের আর্টিস্টদের নিয়ে কাজ করিয়েছিলাম। যেটা আবার বলা দরকার, আমার ছবিতে সামগ্রিকভাবে যদি মূল্যায়ন করেন তাহলে আমার ছবিতে এমন অনেক আর্টিস্ট আছে যারা কোনোদিন ছবিতে অভিনয় করেনি। যেমন ধরুন ময়নাতদন্তে যে ভোলা হয়েছিল নীলকণ্ঠ সেনগুপ্ত, থিয়েটার কমিশনে অভিনয় করতেন, খুব ভালো অভিনেতা, মনোজ মিত্র। কিন্তু যে ছোটোবেলা হয়েছিল সে আমার কাজের মেয়ের ছেলে, তার চেহারার সঙ্গে। ফলে এই যে আমাদের কাজের মাসির ছেলে আমার ছবিতে ছোট নায়ক করেছে, এরকম সাহস কজন রাখতে পারে? না, অবশ্যই এটা খুবই সাহসের ব্যাপার, কারণ একজন নন অ্যাক্টরকে দিয়ে অভিনয় করানো তো চারটিখানি ব্যাপার নয়। যেমন চোখ ছবিতে যে অন্ধ ছেলেটির মা হয়েছিল, সেটা দীপেন্দ্রের বাড়িতে সে রান্না করতো, কুক ছিল। না, এটা কিভাবে আপনি নির্বাচন করতেন? মানে তার আচার আচরণ দেখে না, তার কথা বলা দেখে না, তার লুক দেখে, তার চেহারা। এবার সে যাতে কনসাস না হয়, আবার তুই যেটা বলবি সেটা করবি, কতটা ভয় আছে, দাদা যেটা বলবে সেটা করবে। আর এই দাদার বাড়ির যে কাজের মেয়েটি চোখ ছবিতে কাজ করেছিল, মহিলা, বয়স্ক, দাঁত পড়া, সে তার ছেলে অল্প বয়সে মারা গেছে বিনা চিকিৎসায়। সেইটা বলতে তখন আমি তাকে বলেছিলাম যে তোমার ছেলে অন্ধ, ঠিক তোমার ছেলের কথাটা ভাববে, ঠিক বলে যাবে ডাক্তারবাবু আমার ছেলে একটা চোখ যদি পাইয়ে দিন। ওরা তো আর কর্নিয়া বোঝে না। তখন অনিলদা হচ্ছে ডাক্তার, তখন বললে ও একটা চোখ পেলে ও আবার হয়তো কাজকর্ম করতে পারবে। আর যে চোখ ডোনেট করেছে তার কিন্তু ফাঁসি হওয়ার পর সে কন্ডিশন করে গেছিল যে আমার এই চোখ দুটো সেই সংগ্রামী শ্রমিককে দেওয়া হবে যে স্বপ্ন আমি বাস্তবে দেখতে পারলাম না, সে বাস্তবে দেখতে পাবে, সে যেন এই চোখটা পায়। এই চোখ নিয়ে শ্রেণী সংগ্রাম সেটা আমি দেখিয়েছি, প্লাস জরুরি অবস্থায় যে সমস্ত গণ্ডগোল ঘটেছে সেগুলোও দিয়েছে। চোখ তো বোধহয় আপনার সব থেকে পপুলার বলতে পারেন। জনপ্রিয় ছবি। কারণটা হচ্ছে আপনাকে বলছি যে চোখের পটভূমি হচ্ছে শহর। শহরে আপনি যখন ক্যামেরা নেবেন দেখবেন শহর দ্রুত চলে,
তো গ্রামে গেলেই গ্রামের গতি কিন্তু স্লথ। আর শহরে অনেক কিছু জিনিস আছে চমকের মতো, খুব জাম্প আউট করে করে আপনি এডিট মানে আপনি ছবিতে সেই গতিটা সব সময় ভালোভাবে কাজ দেয় বলছেন, এটা ভালোভাবে কাজ দেয়। এবং চোখ ছবিতে যেভাবে আমি খুন খারাপি দেখিয়েছি, যেমন নকশাল ছেলেদের মারছে, মেনে তার বুকের ওপর লিখে দিয়েছে চারু মজুমদার জিন্দাবাদ ইন লাল সালাম, মানে তার নকশালরাই করেছে যাতে ইনার পার্টি ক্লাসটা ভালো মতো জমে। আচ্ছা, আরেকটা জিনিস উৎপন্ন, সেটা হচ্ছে আপনি যে মানে কথা বলছিলেন শহর এবং গ্রাম সব রকম বিষয় নিয়েই ছবি করেছেন, কিন্তু আপনি কখনোই কিন্তু আপনার ছবি মানে রাজনৈতিক চেতনার বাইরে যায়নি। না, তবে রাজনীতির বাইরে একটা ছবি করেছিলাম, সেটা টাকার দরকারের জন্য। ফ্র্যাঙ্কলি বলি, আমি যেহেতু মিউজিক খুব ভালোবাসি, চন্দনীর নামে, সেখানে আমি একটু অ্যাডজাস্ট করবো ভেবেছিলাম। তো শেষে যখন দেখলাম যে প্রডিউসারের বই নায়িকা, তার 6-7টা নাচ থাকবে, তখন মানতে পারছিলাম না। তো এই অ্যাডজাস্টটা করতে গেলেন কেন? আপনার পক্ষে তো সেটা টাকার খুব দরকার ছিল, তখন খুব দরকার ছিল। এবং সেইটাই যেটা আমি সাকসেসফুল হয়েছি, যে সেইখানে অজয় চক্রবর্তী, ডক্টর বালমুরলী কৃষ্ণ সাউথের এবং এখানকার যারা শিল্পী তাদেরকে দিয়ে গান গাইয়ে, বনশ্রী সেনগুপ্ত গান গাইয়ে অজয় চক্রবর্তী মেল সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার পেলেন। মানে আপনার সঙ্গীত পরিচালনায় তারা গান গেয়েছেন, এই ছবি থেকে এইটাই আপনার অ্যাচিভমেন্ট। একটা আমার মিউজিক, এগুলো কিন্তু ছবিটার জন্য তৈরি হয়নি আগে থেকে, বুঝতে পেরেছি, ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে এই যে মিউজিকের প্রতি যে আপনার একটা গভীর টান শুধু নয়, আপনার অত্যন্ত দক্ষতা আছে, তার প্রমাণ আমরা পেয়েছি সত্যজিৎ রায়ের মিউজিক নিয়ে, যেটা আপনি ছবি করেছিলেন তথ্যচিত্র, এবং যেটা শ্রেষ্ঠ ডকুমেন্টারি হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিল, কান ফেস্টিভ্যালে গেছিল। তো এখন একটা বলুন, যে এই যে মিউজিকের প্রতি যে টানটা, সেটা কি আপনি কখনো মানে প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা করেছেন? না, আমি কোনোদিন কারো কাছে গান শিখিনি, আবার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তও নই, আবার কোনো গুরু নেই। একটা জিনিস আমি সর্বদা ভাবতাম, আমি জর্জার কাছাকাছি গেছিলাম, দেবব্রত বিশ্বাস আর সত্যজিৎ রায়, উনি বলেছিলেন কান যদি পরিষ্কার থাকে তাহলে গান এবং সংলাপ খুব পরিষ্কারভাবে লেখা যাবে, কানটাকে পরিষ্কার রাখতে হবে। মানে এটা ভগবানের একটা এর সঙ্গে প্রকৃতিগত প্রতিভা, এর সঙ্গে আপনি যদি পারিবারিক পরিবেশ দেখেন, আমাদের পরিবারে একটা গানের পরিবেশ ছিল, সেখানে যারা যাতায়াত করতেন, যেহেতু আমার মামা আইপিটিএ করতেন, সেখানে মহরদীপ এসেছেন, সুচিতা মিত্র এসেছেন, হেমাঙ্গদাও এসেছেন, আমাদের বিজন ভট্টাচার্যকে আমরা গোষ্ঠ মামা বলে ডাকতাম, এসেছেন, জর্জদার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, মানে সাংগীতিক একটা আবহের মধ্যে সবসময় বড় হয়েছে। এবার আমাদের পাড়ায় মুস্তাক আলী থাকতেন, অন্নদা মুন্সি থাকতেন, অন্নদা মুন্সির ছাত্র ছিলেন সত্যজিৎ রায়, আমাদের বাড়ির পাশে চুনিবালা থাকতেন, নিবানন্দ। এসব অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ে আমাদের একটা সাংস্কৃতিক বহুত ভালো মন্দ সেটা হলো, কিন্তু আমি বলছি মানে সত্যজিৎ রায় মানে সঙ্গীতের একজন মানে মাস্টার, তাই তো? মানে ওনার সঙ্গীত, ওই মাস্টারের কাছে আমি স্টুডেন্ট হিসেবে গেছি। হ্যাঁ, কিন্তু এই দুঃসাহসটা আপনি কোত্থেকে পেলেন? এই যখন আমি বললাম হ্যাঁ যে আপনি কি গান করেন, উনি বললেন করি, গুনগুন করে করি, তবে আমি খুব নার্ভাস ছেলেবেলা থেকে, আমি লিখেছি। তবে গানটা আমার রক্তের মধ্যেই ছিল, বংশ পরম্পরায়। না, কিন্তু আমি বলছি ওই যে বাঘের ডেরায় ঢুকে একটা তথ্যচিত্র করতে শুরু করলেন ওনাকে নিয়ে, তো প্রথমে কি ভয় হয়েছিল? না, একটুও ভয় হয়নি, কেননা আমি জানি উনি যদি আমাকে বলতেন বলো তো বাঘের স্ত্রী রাখি, আমি বলে দিতে পারি। আচ্ছা, এটা করেছি। এবং মরণতন্ত্র ছবিতে যে সাধু গান গাইছে, ওটা আমার গলার গান, আমি গেয়েছি। আপনার গানও শুনবো, কিন্তু আমি কি করে হবে, শুনতে হবে। আচ্ছা, তো আমি বলছি যে এই ছবিটা তো আমরা শুনেছি আর কি, মানে পড়েছিও যে, এবং যে সত্যজিৎবাবু খুব খুশি হয়েছিলেন আপনার এই ডকুমেন্টারি দেখে। খুশি শুধু নয়, এমন হেল্প করেছিলেন, কোঅপারেট করেছিলেন, যা বলছে তাই। আসলে মানিকদা বুঝতে পারিনি যে আমি 3 দিক থেকে ক্যামেরা নিয়েছি। একটা সামনের বাড়ি সুলতান সাহেব থাকতেন, ওইখান থেকে ওনার জানালা, আর এই যে কিবোর্ডটা যেটা সিনথেসাইজার, সেটা ল্যাস্টন রোবেজের কাছে একটা কিবোর্ড ছিল, সেটা ওনাকে দিত। আর ওনার তো পিয়ানো আছেই, ফলে উনি যখন ঘরে বাইরের মিউজিক কম্পোজ করছেন, ওনার এই মিউজিক ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার মনে হলো এটা খুব ইন্টারেস্টিং। এবারে ঠাকুরদা থেকে শুরু করে কনক দিকে পাচ্ছি, কালীনারায়ণ গুপ্তকে পাচ্ছি, শাহানা দেবীকে পাচ্ছি, তারপর উনি পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর,
বিলায়ত খাকে নিয়েছে, এদের ছাড়লেন কেন? তার গল্পটা যখন করলো তখন আমি আরও ইন্টারেস্টেড হয়ে গেলাম। হ্যাঁ, এটা খুব খুব ঐতিহাসিক কাজ এরা হয়েছে। যদি বলতাম 5 মিনিট বাজান, 5 মিনিট বাজাতে পারতো না, এরা সেটা 15 মিনিট বাজিয়ে দিল। ফলে আমার স্টুডিওতে ঢুকে এডিটিংয়ের সময় ওই 15 মিনিটকে কেটে 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 5 মিনিট করতে হতো। এরপরে আমি ভাবলাম যে এরা এমনিতেই ব্যস্ত, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়, এদেরকে এদের মিউজিক করতে দিয়ে আমাকে যদি এটা আমাকেই করতে হয়, তা আমি মিউজিকটা করছি না কেন? ফলে তখন উনি 3 কন্যা থেকে মিউজিক করা শুরু করলেন। ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি দেবব্রত বিশ্বাসের উপরও তথ্যচিত্র করেছেন এবং দেবব্রত বিশ্বাসের সঙ্গও করেছেন, যদিও আপনি বলেন যে আপনি গান শেখেননি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আপনি ভালোই করতেন। না, গান গাওয়ার তো একটা পরিবেশ, যন্ত্র এসব থাকে। না, সে তো জর্জার কাছে যেতাম গান শিখতে, একটা অনুষ্ঠানে জর্জা গাইবে, জর্জাই গাইবে, আসছে না, আমাকে সব ধরে ফিরে উৎপলেন তুই ওঠ, তোমার ততক্ষণ চালা যতক্ষণ না জর্জা আসে। আমি গাইছি, আমার সময় জর্জা এসে গেছে। আর জর্জা হাতে ঝোলা ছিল, সুপুরি কাটতো, আর এই নিত হাঁপানি ছিল তো, গান থেকে নামার করতে হতো। হ্যাঁ, নামার পর আমাকে বললো গান শিখবা? তাহলে হ্যাঁ শিখবা, আমি তো করছি, এবে পড়ছি, শনিবার আসো, ফাঁকি মারবা না, রিভার্স করবো, যা বলবো তাই শুনে, পয়সা দিতে হবে না। আর আচ্ছা যাবো। তো সেই সময় এমন একটা অ্যাটমসফিয়ার হয়েছিল ইউনিভার্সিটিতে, বুঝতেই তো পারছেন, এই যুব সম্প্রদায়কে রাজনীতিবিদরা টেনে নেয় কেন? তাদের কোনো তখন দায়িত্ব সংসার সম্পর্কে হ্যাঁ, ফ্রি। ফলে জর্জার গান খুবই ভালোবাসতাম, আর যাওয়া হয়নি। তারপর যখন গেছি তখন বলে অনন্ত সার্চ করতো তার রিভলভার আছে কিনা। এবার আমাকে বললেন যে শোনো, তোমাদের মতো আমরাও গণচেতনার জন্য গ্রামে গঞ্জে ছুটছি, হয় নাই, এখনও হবে নাই। তা আমি তখন বললাম আপনি তাহলে এখন কী পন্থী? বলে আমি এখন ভিখারিপন্থী, গান গাই, ভিক্ষে খাই, টাকা দেয়, অসুখ সারাই। এটা অসাধারণ। আচ্ছা, আমি বলছি যে ওই যে জর্জ বিশ্বাস মানে দেবব্রত বিশ্বাস যখন গান গাইতে উঠছেন, তার আগে আপনি গান গাইছিলেন, তো তার দুটো কলি আমরা আজকে দর্শকদের শ্রোতাদের শোনাতে চাই। ইনস্ট্রুমেন্ট নেই, অনেক সাধনা। না না, সাধনা তো দরকার, সাধনা তো হয়ে গেছে, মুখ্য শিল্পীর গান হবে। দুটো লাইন শুনি আমরা, দুটো লাইন। সকল অহংকার আমার ডুবাও চোখের জলে, আমার মাথার মতো করে দাও হে তোমার চরণ ধুলার তরে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। এই অনেক 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 ধন্যবাদ মানে উত্তমদা, চর্চা ছাড়া এই যে গান আমাদের শোনালেন, এটা মানে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপরেই আমরা আবার ফিরে আসছি উৎপলদার সঙ্গে কথায় কথায় অনুষ্ঠানে। বিরতির পর আবার আমরা কথায় কথায় অনুষ্ঠানে ফিরে এলাম। আমাদের সঙ্গে আছেন উৎপলেন্দু চক্রবর্তী। উৎপলেন্দুদা, আমরা খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে আগের বিরতিতে গেছি গান দিয়ে, তো এবার একটু ছবির প্রসঙ্গেই ফিরি। যদিও আপনার প্রথম ছবি ময়না তদন্তে আপনি একটা ছোট্ট চরিত্রও করেছিলেন এবং গানও গেয়েছিলেন। হ্যাঁ, ওই ময়না তদন্তে আমি একটা ছোট্ট গ্রামীণ এই কালী সাধক, সে রামপ্রসাদী গান গাইছে। আমি দেখলাম এই গানটা যদি আমি ধনঞ্জয় ভট্টাচার্য, পিন্টু ভট্টাচার্য বা অমুককে দিয়ে গাই, তাহলে খুব সফিস্টিকেটেড মনে হবে, ঠিক রুরাল ফ্লেভারটা আসবে না। তা আমার তো সেরকম সাধনা নেই, আমি যদি গাই গলাটলা ভেঙে যায় ভাঙুক, তাহলে এটাকে আরও ন্যাচারাল মনে হবে। তা অনেকটাই ধ্রুপদী অঙ্গের মতো, নীলবাবুর মতো, বিশ্বজননী তারিণী ভবানী মা, ও গো ইহকালে পরকালে তুমি দয়াময়ী চিন্ময়ী মা, বিশ্বজননী তারিণী ভবানী মা। আজ থেকে 42 বছর আগে
ময়নাতদন্ত ছবিতে আমরা পর্দায় যা দেখেছি, আজকে স্বয়ং পরিচালক এবং সেই ছবির শিল্পীও বলা যায়, মূর্খ বলবো না, সেই অভিনেতাও ছিলেন। তার লাইভ পারফরমেন্স আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারলাম, সেটা তো গেল। আচ্ছা, আরেকটা জিনিস উত্তম জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি যেটা কথা হচ্ছিল একটু আগে, যে যারা নন অ্যাক্টার যারা, তাদের যেমন বেছে নিয়েছেন, আবার অন্যদিকে ধরুন থিয়েটারের নীলকণ্ঠ সেনগুপ্ত বা মনোজ মিত্র, তাদের দিয়ে সিনেমায় অভিনয় করিয়েছেন। এই সিলেকশনটা নির্ভর করে যে ক্যারেক্টারটা কি। নীলকণ্ঠ চেহারার সঙ্গে, আমি গ্রামে ছিলাম, ওর চেহারার সঙ্গে সবরের মিল। আবার আমার কাজের মেয়ের যে ছেলেটি, তার চেহারা ওই রকম। তা যার ফলে আবার এই নন অ্যাক্টরদের কাজ করাতে অসুবিধা হয়নি। আর দাদার বাড়ির কাজের মেয়ে যে চোখে অভিনয় করেছিল, এই চোখের ব্যাপারে বলি, চোখ দেখতে এসেছিলেন স্মিতা পাতিল, খুব ভালো লেগেছিল। তখন স্মিতা বলেছিল, দাদা, ও তখন চক্রতে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। আমাকে বললো, দাদা, আপনি যদি আপনার ছবিতে যদি আমার লাগে, আপনি আমায় বলবেন, আমাকে একটু ডেটটা অ্যাডজাস্ট করবেন, আমি অভিনয় করতে রাজি আছি। বললাম, হ্যাঁ অবশ্যই। কিন্তু এর মধ্যে একটা কথা বলার দরকার। এই যে দূরদর্শনে এসেছি, এই দূরদর্শনে হয়ে আমি বহু কাজ করেছি। দূরদর্শনে প্রথম একটা টেলিফিল্ম করেছি, সেটা সমরেশ বসুর রং। তখন রাধা স্টুডিওতে সমরেশদা বলেছিল, আমার গল্পের থেকে তোমার ছবিটা ভালো। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আর দূরদর্শনের হয়ে স্পন্সর প্রোগ্রাম করেছি, দ্য পজিশন অফ ওম্যান ইন আওয়ার কান্ট্রি। সেখানে আমারই নিজের 3টে গল্প, একটা ডাউরি নিয়ে। সেখানে সেগুলোকে ভূমিকা করেছেন ইলা মিত্র, মৈত্রেয়ী দেবী, হ্যাঁ, এবং মাধবী চক্রবর্তী। যে নারীদের অবস্থানটা কোথায়, সেই ছবিগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। পরে আবার আর একটা স্পন্সর প্রোগ্রাম করেছিলাম ডিডি বাংলায়, চোর চোর, কত রকমের চোর হয়, কেন তারা চুরি করে, চোরদেরও তাই আলাদা জীবন আছে। তাতেও কিন্তু আমি গ্রুপ থিয়েটার ছেলেদের বেশি নিয়েছি, কিন্তু আবার পেশাদার আর্টিস্ট তরুণ কুমার এদেরকেও নিয়েছি। হ্যাঁ, না, সেই যে এই যে অভিনয় বাছার ক্ষেত্রে বলছি, যে ধরুন স্মিতা পাটিলের কথা বললেন, বা ওম পুরী, ধরুন দেব শিশুতে, এইরকম ধরনের যারা মানে আন্তর্জাতিক স্তরের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রী, তাদের নিয়ে কাজ করেছেন। এই যে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিজ্ঞতাটা কেমন? ধরুন স্মিতা পাটিলের খুব সঙ্গে ভালো। আমি আপনাকে বলছি, হ্যাঁ, ভালো। আর একটা কারণ একটা বলছি, যে পশ্চিমবাংলায় খুব ভালো ডিরেক্টর, খুব ভালো সুযোগ অভিনেতারা হয়তো পায় না, পেলে হয়তো তারাও করতেন। স্মিতা পাতিল তো পুনরায় পাশ করে এসেছে। পরে স্মিতা পাতিলে আমার সদ্গতিতে অভিনয় থেকে একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম। কারণ মানিকদার মুখে যখন শুনলাম যে এই বৃষ্টির সিনটা ছিল না, ও সেখানে যেভাবে কেঁদেছে, দেখবেন চোখ ছবিতে আমার নায়িকার মুখে একটা কথা নেই, ডায়লগ নেই। কিন্তু যখন যদুনাথকে ফাঁসির জন্য নিয়ে যাচ্ছে, ও কান্নায় ভেঙে পড়েছে, সেই কান্নাটার তুলনা নেই। এবং সেখানে প্রাণ ঢেলে কাজ করেছে। তখন শিলা উঠছে, শিলা মজুমদার। আর স্মিতা এখানে আমার একটা দৃশ্য শুনে বলছে, আরে সে যার ছেলে হয়েছে, তার 3টে হাত, 2.5খানা মাথা, এবং গায়ের লোক বলছে, ওঝা ডাক, একে তাড়াতাড়ি বিদায় কর, তার দশের তোকে ডাইনি বলবে। সেইটা ওখানে এক মহাজনের জামাই, সে ম্যাজিশিয়ান, সে ওটাকে টাকা দিয়ে কিনে নেয়। তারপরে ও শালার বাড়িতে উঠেছে, বন্যা হয়েছে খাওয়ার জন্য। এই কথায় কথায় কার কাছে শুনলো, এখানে এক দেব শিশু এসেছে, তার কাছে মানত করলে, পুজো করলেই সে সব কিছু করে দেয়। ছুটতে ছুটতে গেল, কী হঠাৎ তাকে দেখে হঠাৎ ওর মনে পড়লো, আরে এ তো আমার ছেলে, সেই ছেলে। এই ছেলেটাকে না দেখলে আমি ছবিটা করতাম না। এই ছেলেটা আমাদের সামনে দোকানে, পাঁচুর দোকান আছে, সেখানে একটি ছেলে ছিল, তাকে দেখে আমি ঠিক করলাম। এবং এখানকার যিনি মেকআপ ম্যান ছিলেন অনন্তদা, তাকে বললাম, এই দুটো হাত, একটা হাত আলাদা করে দিতে পারবেন? বললো হ্যাঁ। ঘটনাটা আমি বেহালায় প্রত্যক্ষ করি। ও, দেবশিশুর ভাবনাটা কি আপনার প্রত্যক্ষ ঘটনা থেকেই? বেহালাতে ঘটেছিল। সেই ভদ্রলোককে নাকি পুলিশও ধরেছিল। যাই হোক, আমি ওইটার ভিত্তিতে লিখলাম। লেখার পর ওটা ছবি করতে গিয়ে স্মিতাকে বললাম। এবার সবচেয়ে ক্লাইম্যাক্স হচ্ছে যে, তোমার মাথা ফেটেছে কেন? যখন স্মিতা জিজ্ঞাসা করছে,
রাধুর বলছে কাকে দেখলাম জানিস কি? আমাদের সেই ছেলেকে, যার 3টে হাত আমাদের ম্যাজিশিয়ান নিয়ে গেছিল, তোমাদেরকে চিনল? দেব শিশু কখনো, ভগবান কখনো আমাদের চেনে? হঠাৎ কথা নেই বার্তা নেই, খাবারটা সরিয়ে ওকে চেপে ধরেছে স্নেহাতিলকে, ঠিক যেমন রেপ করে। আবার আর একটা এইরকম ছেলে চাই। এইসব ছেলেগুলোর কি হবে? এতে যেখানে চোখ সেখানে চোখ, যেখানে হাত সেখানে হাত, যেখানে মুখ সেখানে মুখ, এসব দিয়ে আমার লাভ নেই। তখন স্মিতা ওকে এক লাথে মেরে বলল যে আজকাল তোমার থাকে তো, তোমার ক্ষমতা থাকে তো যাও ওকে গিয়ে মারো, কেড়ে আনো তাকে। তোর মাথা পাতা গন্ডগোল হয়েছে নাকি? তখনও তাকিয়ে আছে একটা কালির ছবির দিকে। হঠাৎ মনে হতে থাকতো একটা হ্যালুসিনেশন, ও কালি হয়ে আছে। আমি ওটা এনেছি, কালির হাতে খাড়া, ওটা কালীঘাটের পাঠা কাটার যে থাড়াটা সেটা আনিয়েছিলাম। সেই খাড়াটা নিয়ে কথায় আছে কালী একদিকে ডিস্ট্রাকটিভ, একদিকে কনস্ট্রাকটিভ। কালী মা মানে কি? মাদার। কালী মাতা মাদার, আর কালী মানে কাল, স্পেস অ্যান্ড টাইম। এবার ও ওইটা নিয়ে অম্পুরীকে মারতে যাচ্ছে। অম্পুরী হয়েছিল সে জাদুসান, সেই বাচ্চাটাকে নিয়ে আসছে। হঠাৎ ও বললো রুক যাও বলে ও মারলো। তারপরে জেগে উঠলো, তক্ষক সব কাঁদছে। একটা তার দেওয়া বেড়া সেইখানে এসে হাফুস কাঁদতে শুরু করলো। ওটা সমরসদা ঠিক ধরেছে, ওটা রিভিউ লিখেছিল, যে মনে হলো যে স্মিতা এই রিলিজিয়াস প্রেজুডিসের কনসেন্ট্রেট ক্যাম্পে আটকে গেছে। আর আমিও বুদ্ধি করে ওখানে স্টিম ইঞ্জিনের আওয়াজ শুনিয়েছি ট্রেনের। জেমস স্টিম ইঞ্জিন বার করলো, তাহলে দেখুন একদিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, আর একদিকে ধর্মের আফিং খাইয়ে মানুষগুলোকে শোষিত করছে। না, এটা আপনার এই ছবি আজকেও খুবই প্রাসঙ্গিক, মানে দেবশিশু আজকে খুবই প্রাসঙ্গিক। আমার সেটা মনে হয়েছে যে এর গভীরতা আজকেও রেলিভেন্ট, আর এস্থেটিক স্ট্রাকচার খুব ভালো। স্মিতার অভিনয় একটা উদাহরণ দিচ্ছি। একদিন দেরি করেছিল, আমার তো হাত পা ঠান্ডা, একে কম টাকা নিচ্ছে, কী হবে এরপরে? তা ফিরে চলো দাদা, খুব টেনশন হচ্ছে না? দাড়ি বাবা, আমাকে দাড়ি বাবা বলে রাখতো, আমি করে দেবো। বিশ্বাস করবেন না, পরের দিনও কাজ শুরু করলো সকাল 10টা। ওকে হঠাৎ আমার খেয়াল হলো যে স্মিতাজি आपका, আমার হিন্দি শুনলে আপনি হেসে ফেলবেন, কী করে হিন্দি বলে। आपका হাত में जो রং মানে নেল পালিশ করছে, সরি সরি সরি। ওই তাড়াতাড়ি ছুটে গিয়ে মেঝেতে নখটা এরকম ঘষে পরিষ্কার করে, যেন কাদা লেগেছে এরকম হাত করে চলে এলো। করবে এখানকার কেউ? যদি ওই মায়ের রোল করো বাবা, এই বুড়ির রোল, গাল ভারী হয়ে যাবে। এই যে স্মিতাজির করে দেওয়া। না না, দেখুন স্মিতা পাতিল যে মানে পর্যায়ের অভিনেত্রী, তার পক্ষে এটা খুব অস্বাভাবিক। জানেন, ও ছবিটাকে কান ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেই সময় ও মারা গেল। তারপর আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম, শুনতো, রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিল, মালিকদার বাড়িতে গেছে। এরপরে পরের ছবিতে ওকে নেবো আমি ঠিক করেছিলাম, কিন্তু সে আর তো চলে গেলেন। আচ্ছা, আরেকটা উত্তর জিজ্ঞেস করি যে একটা ছবির জন্য ধরুন যেভাবে চরিত্র নির্বাচন করছেন, অভিনেতা অভিনেত্রী নির্বাচন করছেন, এবং যে ধরনের বিষয় ভাবনা নিয়ে ছবি করছেন, তো সেটা তো একটা খুব গভীর ভাবনা চিন্তা করে সেগুলো করছেন। কিন্তু আপনি একটু আগে বললেন যে একটা ছবির ক্ষেত্রে টাকার জন্য সমঝোতা করতে হয়েছিল। তো এখন এই যে এখন একটা বলা হয় যে আর্ট ঘরানার ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম, এই ছবির কি আপনি কোনো তফাৎ মনে করেন? না না না, আমার বক্তব্য হচ্ছে আর্ট ফিল্ম মাত্রই আর্ট, তাহলে বলতে ফিল্ম আর্টের মধ্যে নেই। কিন্তু আমি বলবো আর্ট ফিল্ম, কমার্শিয়াল, সকল কমার্শিয়াল ফিল্ম বলা যায় যেটা বাস্তবকে একেবারে অবাস্তব করে রাখে। কিন্তু গুড মোটিভেটেড ফিল্ম, ব্যাড মোটিভেটেড ফিল্ম, ছবির মোটিভটা কী, কি শেখাচ্ছে? না, আপনি বলছেন ওইভাবে আর্ট ফিল্ম বা সকল কমার্শিয়াল ফিল্মে দাগানো যায় না। আপনি আমাকে বলুন তো, আমি ইসমান খানের নেগেটিভ পছন্দ করি, ওটা মানিকদা করতেন, সেটাতে কেউ ইসমান খানের নেগেটিভ যারা আর্ট ফিল্ম করে সস্তা দেয়, কম পয়সায় দেয়। ক্যামেরা ভাড়া কি আর্ট ফিল্ম বলে কম পয়সায় দেয়?
নাকি আমাকে স্টুডিও ফ্লোর কম পয়সায় ভাড়া দেয় আমি না, তার মানে মোদ্দা কথা ভালো ফিল্ম এবং খারাপ ফিল্ম এই দুটো এছাড়া আর কোনো তফাৎ, সেটা সত্যজিৎ রায়ও তাই বলতেন। মোটিভ ওরিয়েন্টেড, পথের পাঁচালী কি সবাই বোঝে না? আসলে কি জানেন তো, যদি কেউ ছবি বলতেই মনে হয় অনেক স্বপ্ন দেখব, কিছু আমার নিজের ভাবনা কল্পনার স্বপ্ন দেখব, তাহলে তো সেটা রিয়েলিটির কাছে গেল না। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে কথায় কথায় অনুষ্ঠানে ফিরছি। বিরতির পর আমরা আবার কথায় কথায় অনুষ্ঠানে ফিরলাম। আমাদের সঙ্গে আছেন উৎপলেন্দু চক্রবর্তী। আচ্ছা, আর একটা রিয়েলিটির কথা বললেন, যখন একটু বাস্তবের কথাতেও আমরা আসি, সেটা হচ্ছে আপনি একটা খুব সুন্দর ছবি করেছিলেন, সেটা হচ্ছে বিকল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিকল্প ছবিতে আপনি অভিনয় করেছিলেন সেই ময়নাতদন্তের পরে। আমি আপনাকে বলি, হ্যাঁ, আমি করে ওকে শতরূপা ছিল নায়িকা। প্রথমে দূরদর্শন তারপর কেউ কেউ একটু আপত্তি করেছিল, গালে বনটনও ছিল, আর আমি ঠিক করে দেবো। আমি জানি যে ইন্দুভূষণ হচ্ছে শিক্ষক, আমি যেহেতু শিক্ষক ছিলাম খেদিপুর একাডেমি এবং মুদিয়ারি স্কুলের, শিক্ষকরা প্রেম করতে গিয়ে না ঠিক প্রেম করতে পারে না। কি করে জানেন, তারা প্রেমিকাকে জ্ঞান দিয়ে ফেলে, যার ফলে বহু মেয়ে পছন্দ করে না শিক্ষককে বিয়ে করে। না তা তো করে, কিন্তু সেইটা অনেকে করতে পারে না, এবং সে যখন কথা বলে কথাগুলো ভারী ভারী, এবং সে একটু দেখবেন মনে হয় যে একটু শেখে শেখে হচ্ছে। এটা অন্য কাউকে বলতে গেলে সে রেগে যাবে। না, বুঝতে পেরেছি, আপনি এখানে শিক্ষকের ভূমিকায় অভিনয় করলেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, কাউকে যদি আমি নামাই, সে দেখবে তুমি যখন চরিত্রে অভিনয় করছি শতরূপাকে ক্রস করে আমাকে যেতে হবে। সেটা তো গেল, তাহলে মানে কি আপনি শতরূপা সান্যালকে চাইছিলেন যাতে লোকে তার দৃষ্টি, তার অভিনয়টা একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, না তার অভিনয়টা যাতে দর্শকের নজরে আসে সেই দিকেও আপনার খেয়াল ছিল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি সেখানে যেহেতু পরিচালক, আপনি সেখানে শিক্ষকেরই ভূমিকায়। 2, 3 নম্বর হচ্ছে শিক্ষকেরা প্রেম করতে পারে না এই কথাটা মিথ্যে প্রমাণ করে আপনি শতরূপা সান্যালের সঙ্গে প্রেম করেন না। না, প্রেম করেন, শুধু বিয়ে করলেন। প্রেম বলতে শুধু ছবির প্রেম। আমার মিউজিক শুনতে গিয়েও বললো যে আপনি এত ভালো মিউজিক করেন, কোনোর কাছে গান শিখিনি, আমরা গান শিখেছি, আপনি গানে সুর দিন না, আর গানের কথা কে লিখবে? আমি যদি লিখি, ও গানের কথা লিখলো, আমি সুর দিলাম। দেখুন, এটা কিন্তু একটা শিক্ষক ছাত্রীর প্রেমই হলো। আচ্ছা, হ্যাঁ, আপনার সঙ্গে শতরূপাদির বিয়ে হলো তো। তো পরবর্তীকালে কি আর সম্পর্কটা স্থায়ী হলো না? আমি একটা কথা বলি শুনুন, আমি তো স্রষ্টা। আমি নিজে মনে করি কোনো সংস্কৃতি নিয়ে যে চর্চা করে বা সংস্কৃতি সৃষ্টি করে, সেই পারিবারিক বিষয়ে তার প্রেম, তার বিচ্ছেদ, এই সমস্ত কারণগুলো নিয়ে চর্চা করার মতো তার মানসিকতা থাকা উচিত না। সে যদি সচেতন হয় সংস্কৃতি সম্পর্কে এবং নিজের আত্মমর্যাদা সম্পর্কে করতে হয়, যার সঙ্গে মিললই না, যার সঙ্গে আমার সম্পর্ক আর থাকলো না, যখন তাকে নিয়ে চিন্তা করে লাভ নেই। আপনি বহুদিন আগে শেষ ছবি করেছেন, হ্যাঁ, প্রায় শেষ হয়নি, সেই ছবিটা শেষ হয়নি। সেটা হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায়ের উপর। উনি তো প্রাচীন সঙ্গীতের একটা শেষ প্রতীক ছিলেন। ওনার ডকুমেন্টারি শুরু করেছিলাম, আমার এই পারিবারিক গোলযোগের জন্য সেটা করা আর হলো না। আচ্ছা, রামকুমার, রামদা আমার গান শুনে রামদা আমাকে যুগলবন্দি করেছিল। রামদা যখন পঞ্চমে গলা তুলতো না, আমি তখন তুলতাম, আর আমার কিছু লেখা রামপ্রসাদী গান ওনাকে দিতাম, বা রামপ্রসাদের গান খুঁজে খুঁজে ওনাকে বলতো আপনি এই গানটা কোন। আচ্ছা, সেই রামপ্রসাদী গান দিয়ে আমরা শেষ করবো, কিন্তু তার আগে আমি জানতে চাইছি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে আপনার ভাবনা চিন্তা পরিষ্কার, কি ভালো ছবি মন্দ ছবির ভাবনাও পরিষ্কার, এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি দিয়ে শুরু করেছিলেন। এই মুহূর্তে আপনার মধ্যে কি কোনো ছবির ভাবনা আছে বা চিত্রনাট্য আছে? শুনুন, ছবির ভাবনা করলে তো হয় না। একটা কথা আছে না, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানে এখানে গড বলতে কি প্রযোজক? হ্যাঁ, এখানে গড বলতে কি প্রযোজক? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে গডই বলতে হবে। মানে আপনি এখন যদি প্রডিউসারের চাকর না হন, তাহলে মেগা সিরিয়াল করতে পারবেন না। বলবে এই মেয়েটা আমার, আমি বেঁচেছি, একে ঢুকিয়ে দাও। আর মেগা সিরিয়াল মানে তোমার বড় লোক হোক, আর মেগা সিরিয়াল কোনো না। তার মানে কি প্রযোজকের অভাবে আপনি ছবি করা বন্ধ রেখেছেন? আমি আপনাকে বলি শুনুন, আজকালকার ডিরেক্টররা
আমাদের ছোট হলেও তারা যথেষ্ট চালাক। তারা সেন্সর বোর্ডের কী কী রুলস অ্যান্ড রেগুলেশন দেখে নেয়, তারা দূরদর্শনের রুলস অ্যান্ড রেগুলেশন কি দেখে নেয়, সেরকম দেখে সেইভাবে ছবি করে, মানে আগেই তারা নিজেদের সেন্সর করে দেয়। আচ্ছা, সেটা করলো, কিন্তু যদি প্রযোজক সদিচ্ছায় ইচ্ছায় আপনার কাছে আসে, প্রযোজক যদি ছবি সম্পর্কে তার দরদ থাকে, যেমন ধরুন R.D. বর্ষল, যেমন ধরুন যে কাঞ্চনজঙ্ঘা করেছে, সে যদি ছবি না বুঝতো তাহলে কাঞ্চনজঙ্ঘার মতো ছবিকে প্রডিউস করতো না, সত্যি যে সোল আঁকি। যেমন প্রমথের এই পরশপাথর যিনি প্রডিউস করেছে, সেই প্রডিউসারের ছবি সম্পর্কে একটা চেতনা ছিল। কাজে কাজে সেখানে আমাকে বলতে হবে যে ছবিটা সম্পর্কে সে শুধু টাকা কামাবে এইভাবে এলে হবে না। তাহলে ছবিও চাই, প্রাইস, আমার বক্তব্য হচ্ছে প্রাইসও চাই, প্রাইজও চাই। আচ্ছা, একটা আবার ইচ্ছে ছিল যে হাসির ছবি করি না। আমরা তো করোনার পরে আমরা এত অসামাজিক হয়ে গেছি, কারোর সঙ্গে কারো সম্পর্ক নেই, কিন্তু করোনাকে আমি টানবো না, কারণ মহামারীকে নিয়ে ছবি করা খুব মুশকিল। কিন্তু সেইখানে যদি একটা হাসির ছবি করে বোঝানো যায় যে হাসি দিয়েও মানুষ তার ব্যবসাকে বাঁচাতে চায়। একদম শেষ মুহূর্তে আসে আমরা একটা কথা বলতে চাইছি, রামকুমারদার কথা বললেন আপনি, রামকুমার চট্টোপাধ্যায়ের, তার সঙ্গে আপনি গানও করেছেন। তো আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা সেই রামপ্রসাদী গান দিয়েই শেষ করতে চাই। উৎপন্নদা, আবার গাইতে হবে? একটু শুনি। রামকুমারদার প্রসঙ্গ এলো, রামকুমার চট্টোপাধ্যায়ের মতো এরকম একটা অসাধারণ মানুষের কথা এলো। রামপ্রসাদ খুব অভাবে পড়ে গেছিলেন, যেমন আমরা যারা ক্রিয়েটিভ ডিরেক্টর, করোনা হয়, যারা গান করে অভিনয় করে, তাদের কি অবস্থা হয়েছিল বলুন। তো সে কী করবে? তার একটা গান আছে, টানাটানি পড়েছে মায়া আমার, টানাটানি পড়েছে আমার উপার্জনের নামটি নেই গো শ্যামা, দেনায় মাথা বিকিয়েছে আমার, টানাটানি পড়েছে বাজারেতে ধার মেলে না, এবার চুরি করব শ্যামা, চুরি করব তোর পা দুখানি, সেটাও শিব নিয়ে রেখেছে, টানাটানি পড়েছে। ধন্যবাদ উৎপন্নদা, আজকে খুব সুন্দর আপনার সঙ্গে সময় কাটালাম। আশা করি আমাদের কথায় কথায় দর্শকরাও এক উৎপন্নদাকে আবার নতুন করে ফিরে পেলেন, যিনি বাংলা চলচ্চিত্রের, ভারতীয় চলচ্চিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। আমরা দূরদর্শন কথায় কথায় তরফ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। নমস্কার।